আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পুলিশ সহ জরুরি সেবায় নিয়োজিত সংস্থার জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে সংসদে। প্রধানমন্ত্রী বাতিল হলো এমপিদের শুল্কমুক্ত গাড়ি কেনার সুবিধা। সরকারের ব্যয় সংকোচনে আবারও নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। একনেক বৈঠকে 17টি প্রকল্প উত্থাপন। কাল যশোর যাচ্ছেন তারেক রহমান। কমতে শুরু করেছে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানির জন্য অপেক্ষা। পরিবহন ভাড়া বাড়ায় অর্থনৈতিক মন্দার মাঝে চাপে যাত্রীরা। প্রশ্ন ফাঁস নিয়ে গুজব ছড়িয়ে একটি চক্র বিভ্রান্তি সৃষ্টি করছে। শিক্ষামন্ত্রীর ক্ষোভ, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। শিক্ষা কার্যক্রম ডিসেম্বর নাগাদ শেষ করার পরিকল্পনা। হামে মৃত্যু থামছে না। 24 ঘন্টায় 8 শিশুর প্রাণহানি। নতুন করে আক্রান্ত 1,500-এর বেশি। এবং তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি। বজ্রপাতে দেশের 6 জেলায় 10 জনের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। সংসদ সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুবিধা বাতিল করে জাতীয় সংসদে বিল পাশ করা হয়েছে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এ সংক্রান্ত বিলটি সংসদে উত্থাপন করলে তা কণ্ঠ ভোটে পাশ হয়। এদিকে পুলিশ ও ফায়ার সার্ভিস সহ জরুরি সেবার সম্পৃক্তদের জন্য জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সড়কে দাপিয়ে বেড়ানো বিলাসবহুল দামি গাড়ির বেশিরভাগই আমদানি করা হতো শুল্ক ছাড়াই। বিশেষ সুবিধায় বিদেশ থেকে এগুলো আনাতেন সংসদ সদস্যরা। দীর্ঘদিনের সেই প্রথা ভেঙে এবার এমপিদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুবিধা বাতিল করল জাতীয় সংসদ। দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 21তম দিনে কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ হলো। বিলটি পাশের সময় এটিকে স্বাগত জানিয়েছে বিরোধী দল। সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি, এটা মনে হয় বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোথাও নেই। বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা যদি বিরোধী দলেও থাকি তাহলে আমরা শুল্কমুক্ত গাড়ি নেব না। একই সাথে প্লটের কথাও বলা হয়েছিল। এখন যে বিষয়টি আইনগতভাবে রূপ নিতে যাচ্ছে, সেখানে উদ্দেশ্য এবং কারণ সম্বলিত বিবৃতিতে বিরোধী দলীয় নেতার কথাটিও এখানে যুক্ত হওয়া, তার বিবৃতি এবং তার যে সিদ্ধান্ত, এটা আসাটা আমি মনে করছি জরুরি। এটা কোনো প্রাইভেট বিল যদি হতো তাহলে ওনার পক্ষ থেকে মাননীয় বিরোধী দলের নেতার দূরদৃষ্টি সম্পর্কে উত্থাপন করতে পারতেন, সেটা ওনার একটা প্রিভিলেজ অ্যান্ড রাইট। প্রথম পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে মাননীয় সংসদ সদস্য এই বিষয়ে সরকারি দলের পার্লামেন্ট সদস্যদের মিটিংয়ে এটা উত্থাপন করার জন্য বলেছিলেন এবং সেই অনুসারে আমরা উদ্দেশ্য এবং কারণ সংবলিত এই বিবৃতি তৈরি করেছি। এই পার্লামেন্টে ওনাদের পক্ষ থেকে এ ধরনের কোনো বক্তব্য আমাদের কাছে আসেনি। এর আগে সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, পুলিশ সহ জরুরি সেবায় সম্পৃক্তদের জন্য জ্বালানি তেলের রেশনিং থাকায় টহল কমেছে, ফলে বাড়ছে অপরাধ। একজন সরকারি কর্মকর্তা কাস্টমের পথের মধ্যে কে বা কারে তারা হত্যা করে ফেলে দিয়েছে। পুলিশকে যখন জিজ্ঞেস করেছি, পুলিশ বলেছে আমাদের তেল সংকট আছে, ডিউটির পরিমাণ কমে গেছে। পুলিশকে তেল রেশন না করলেও আমি মনে করি অসুবিধা হবে না। এ সময় ফ্লোর নিয়ে সংসদ নেতা জানান, জরুরি সেবা সংশ্লিষ্টদের জন্য রেশনিং এর নিয়মটি বাতিল করা হয়েছে। মানে সংসদ যে কনসার্নটি এক্সপ্রেস করেছেন, এই বিষয়টি এরই মধ্যে আমরা অ্যাড্রেস করেছি। এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এমবার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি, 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কাজে আশা করি ইনশাল্লাহ
এই সমস্যা আর হওয়ার কথা না। এছাড়া জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণ ও সুপারিশ দিতে আনুষ্ঠানিকভাবে ৩০ দিন মেয়াদী বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। কমিটির পরিধি হবে সাম্প্রতিক জ্বালানি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে সুপারিশ সহ সংসদে রিপোর্ট প্রদান করা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সরকারের ব্যয় সংকোচন করতে আবারও নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে একনেক বৈঠকে এই নির্দেশনা দেন বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। এদিন 17টি প্রকল্প উত্থাপন করা হয়, আলোচনা হয় 15টি নিয়ে। এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, অগাস্টে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বাংলাদেশে প্রকল্পের আকার হয় হাতির মতো, কচ্ছপের মতো গতি। এতে অর্থের হয় ক্ষতি, অনেক ক্ষেত্রে বাড়ে ভোগান্তি। এখন সে ধরনের প্রকল্প থেকে সরে আসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি সরকারের দ্বিতীয় একনেক বৈঠকে নতুন 6টি প্রকল্প হাতে নেয় সরকার। এসব কাজে দীর্ঘসূত্রিতা পরিহার করে খরচ কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভা শেষে এসব তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। 17টি প্রকল্প টেবিলে উত্থাপিত হয়েছিল, 15টি নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে 6টি নতুন প্রকল্প আছে, 17টির মধ্যে 7টি বললাম যে সংশোধিত এবং 4টি মেয়াদ বৃদ্ধি। তো 15টি প্রকল্পের অধিকাংশই পাশ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমাদের মানে সাশ্রয়ী হতে হবে ব্যয়ের দিক থেকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে সেগুলো যৌক্তিকতা নির্ধারণ করতে হবে। প্রকল্প বাস্তবায়নে কেন দীর্ঘসূত্রিতা হয় সেটার ব্যাপারে তদন্ত করার জন্য বলা হয়েছে। এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মঙ্গলবার ফুয়েল লোডিং শুরু হবে। আগস্টে 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনলাইনে যুক্ত হবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এখন ফুয়েল লোডিংতে যাওয়া মানে কি বিদ্যুৎ পাওয়া না, সুতরাং মানুষের একটা পারসেপশন চলে আসতে পারে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন, বিদ্যুৎ কোথায়। হ্যাঁ, এই পারসেপশন থেকে আমরা একটা কনফিউজ সৃষ্টি যাতে না করি। অগাস্ট সেকেন্ড উইক টু থার্ড উইকের মধ্যে তখন মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। তখন হয়তো আমাদের রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাহেবও থাকতে পারেন। রাশিয়া তো সারা জীবন এখানে থাকবে না। উই হ্যাভ টু টেক ওভার ইট বাই বাংলাদেশ সায়েন্টিস্ট বলেন, বাংলাদেশের ট্রেইনড যে যারা সার্টিফিকেট যাইছে ছেলে, আমাদের ইয়াং জেনারেশন যারা কাজ করছে ওখানে। মন্ত্রী জানান, 2027 সালে রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিট থেকে 1100 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। সেপ্টেম্বরে 2 ইউনিট মিলিয়ে 2200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। 2200 মেগাওয়াট পর্যন্ত আমরা ন্যাশনাল গ্রিডে দিতে পারবো। আল্লাহ। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। কাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে জেলায় বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিয়া খাল পুনর্খনন কাজের উদ্বোধন ও 500 শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়ক জুড়ে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আগামীকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসতেছেন এবং প্রথম প্রোগ্রাম হচ্ছে যে আমাদের উল্লাসী খালে উনি পুনঃখনন উদ্বোধন করবেন। প্রস্তুতি প্রায় সম্পন্ন। ইভেন এখানে নিরাপত্তা সংক্রান্ত আমাদের প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট থেকেও সদস্যরা আছেন, SSF এর সদস্যরা আছেন, তারা পুরো গ্রাউন্ড ক্লিন সুইপ করেছেন।
বিবাদ বিতর্ক থাকতে পারে, তবে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করাই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সমুন্নত রাখতে আলোচনার মাধ্যমে এসব প্রশ্নের মীমাংসা করতে হবে বলে মন্তব্য করেন তিনি। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের নেতৃবৃন্দকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। অভিযোগ করেন, একটি গোষ্ঠী স্বাধীনতার ইতিহাসকে কৌশলে ভুলিয়ে দিতে চাইছে, যা কোনোভাবেই সফল হবে না। জ্বালানি সংকট শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি বৈশ্বিক সংকট উল্লেখ করে রিজভী বলেন, দ্রুত সংকট কাটিয়ে উঠতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আমদানি ক্ষেত্রে ট্যাক্স কমিয়ে জনগণকে সোলার প্যানেল ব্যবহারে উদ্বুদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আলোচনাও থাকতে প্রতিবাদ করতে পারে, কিন্তু এর সাথে আলোচনাও থাকতে হতে পারে এবং আলোচনার মধ্যে দিয়েই বিভিন্ন ধরনের যে বিতর্কগুলো, সেই বিতর্কের অবসান হওয়া সম্ভব। কারণ আমরা মনে করি এখন যারা পার্লামেন্টে আছেন তারা প্রত্যেকেই ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে তাদের একটা অবদান রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি গণতন্ত্রকে সাবলীল, স্বতঃস্ফূর্ত এবং শক্তিশালী করতে চাই, তো সুতরাং পরস্পরের মধ্যে আলোচনার কোনো বিকল্প নেই। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য অপেক্ষার সারি কমতে শুরু করেছে গ্রাহকদের। সরকারের ডিজিটাল নজরদারি ও সরবরাহ বাড়ায় রোববার সকালে চিরচেনা ভোগান্তি অনেকটাই কম দেখা গেছে। তবে অ্যাপের কারিগরি জটিলতা ও তেলের বাড়তি দাম নিয়ে ক্ষোভ রয়েছে গ্রাহকদের। এদিকে পরিবহন ভাড়া বাড়ায় অর্থনৈতিক মন্দার মাঝে নতুন চাপ বোধ করছেন যাত্রীরা। সাজ্জাদ জাহানের রিপোর্ট। গেল ১.৫ মাসের চরম হাহাকারের পর রাজধানীর পাম্পগুলোতে রোববার সকালের চিত্র অনেকটা ভিন্ন। পরিবাগ, আসাদগেট ও তেজগাঁয়ের অধিকাংশ ফিলিং স্টেশনে যানবাহনের চেনা সেই দীর্ঘ সারি ছোট হতে শুরু করেছে। তবে সংকটের তীব্রতা কিছুটা কমলেও জ্বালানি পেতে কয়েক ঘন্টা অপেক্ষা আর বাড়তি দামের বোঝা এখনও কাঁধেই বইছেন গ্রাহকরা। ভালো লাগতেছে, আগে ৩-৪ ঘন্টা দাঁড়ানো ছিলাম, 5 ঘন্টা দাঁড়ানো ছিলাম, তো এখন 1 ঘন্টা নিতে পারছি। আর এখন আসলে কমছে, এখন মানুষের সিরিয়ালও একটু কমেছে আর সবাই তেল পাচ্ছে, এটা সবথেকে বড় কথা। আমাদের মজুদের যে পরিমাণ, এটা কিন্তু অ্যাটলিস্ট ঠিক আছে। এখন আমরা সবাই কি করতেছি, আজকে তেল ভরাতেছি, কালকে নিয়ে যে পটে উঠাইতেছি। এদিকে ফুয়েল পাস অ্যাপ ব্যবহারে ভুয়া মজুতদারদের দৌরাত্ম্য কমলেও কারিগরি ত্রুটি ভোগান্তির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি এখানে এসে দেখলাম যে আমার ফুয়েল পাস লাগবে, তো আমার মোবাইলে আবার ডাটাও ছিল না, যার জন্য আমি স্ক্যান করতে পারছিলাম না। এখন ফুয়েল পাসের দরকারটা কি? আমরা তো সিরিয়াল দিয়েই নিচ্ছি, আমার তো মোবাইলই নেই, আমার মোবাইল পড়ে ভেঙে গেছে, তাই বলে কি আমি এখন তেল পাবো না? পাম্প সংশ্লিষ্টরা বলছেন, সরকারি সরবরাহ আগের চেয়ে বাড়লেও চাহিদা ও যোগানের ব্যবধান এখনো বিস্তর। বাড়ছে বলতে আমার এখানে তো স্বাভাবিক ক্লোজ এটাই, আমরা শুরু থেকে ওইভাবে দিয়ে আসতেছি, আমাদের কোনো সমস্যা বা ঘাটতি নেই। এদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে আন্তজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের ভাড়া বাড়িয়েছে সরকার। এতে করে জীবনযাত্রায় বাড়তি চাপ তৈরি হয়েছে সাধারণ মানুষের। আগে ধরুন আমাদের ভাড়া ছিল, সরকারি রেট ছিল 680 টাকা, তো সেই হিসাবে 20 টাকা বাড়ছে, এখন 700 টাকা। আগেও যা গেছে এখনো তাই, এখনো হচ্ছে 550 করে, আগেও 550 করেই ছিল। যে বিআইটি ভাড়ার চার্টের তালিকা আছে, সেই ভাড়াটা তো আমরা পাচ্ছি না। উদ্ভূত পরিস্থিতিতে পরিবহন ভাড়া বৃদ্ধি করা হলেও পরবর্তীতে যেন তা সমন্বয় করা হয়, এমন দাবি জানান সাধারণ যাত্রীরা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। একটি চক্র উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রশ্ন ফাঁস নিয়ে গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। কেউ পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। ইউজিসিতে বিশ্ব মেধাস্বত্ব দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিসেম্বরের মধ্যে সব পরীক্ষা শেষ করে জানুয়ারিতে নতুন সেশন শুরুর পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এ সময় মূলধারার গণমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের মতো স্পর্শকাতর বিষয়ে সংবাদ প্রচারের আগে আরও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। শিক্ষার্থী ও অভিভাবকদের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান শিক্ষামন্ত্রী। টেলিগ্রাম গ্রুপে ম্যানুভার করছে, ম্যানুপুলেট করছে, গুজব ছড়াচ্ছে, কিন্তু এটা তো মিডিয়ারা শেয়ার করছে কেন? আপনাদের দায়িত্ব পালন করেন, আর আমরা
আপনাদের কথায় আপনাদের শুনে আমরাও সচেতন রয়েছি, আমরাও এগুলিকে দেখছি এবং আইনগত ব্যবস্থা আমরা নিচ্ছি, নেওয়া হয়েছে, নেওয়া হবে। তবে গুজব যেন না ছড়ায় সেজন্য আপনাদের প্রতি আমার আহ্বান রইল। মন্ত্রী বলেন, ডিসেম্বর পরীক্ষার মাস, এর মধ্যে সব কারিকুলাম শেষ করে জানুয়ারিতে নতুন সেশন শুরু করতে চায় সরকার। এখানে স্টেক হোল্ডার তো শুধু বোর্ড নয়, এখানে ইউনিভার্সিটিগুলো রয়েছে এবং ইউনিভার্সিটি এবং বোর্ড মিলে সমন্বিতভাবে এই ইন্টারমিডিয়েটের পরীক্ষার্থীদের তাদের যে একটা বিরাট গ্যাপ, এই গ্যাপটাকে সেশন জট যেটা হচ্ছে সেটাকে আমাদের আস্তে আস্তে গ্যাপ পূরণ করতেই হবে। ডিসেম্বর মাস হচ্ছে পরীক্ষার মাস, সেই সময় সকল পরীক্ষাগুলো শেষ হতে হবে এবং সেই সাথে জানুয়ারি থেকে নতুন ক্লাস শুরু হতে হবে, যেন কোনো ওয়েটিং টাইম না থাকে। এইভাবে আমরা প্ল্যান করছি, এইভাবে আমরা ডিজাইন করছি এবং সেইভাবে কারিকুলাম, সিলেবাস এবং ক্লাসগুলো নেওয়া, সমাপ্ত করা সব কিছু সমন্বিতভাবে করতে হবে, এটাই আমাদের পরিকল্পনা। ইউনিফর্ম পরে কোনো শিক্ষার্থী শিক্ষক ও মন্ত্রীদের প্রতি কটূক্তি করছে, যা নৈতিকতার অবক্ষয় বলে মনে করেন শিক্ষামন্ত্রী। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের ঘটনায় আগের তদন্তের নথিপত্র ও মামলা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের খুঁজে না পাওয়ায় তদন্ত শেষ করা যাচ্ছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। আর বাদীপক্ষের আইনজীবী বলছেন, হত্যাকাণ্ডের তথ্য উদ্ঘাটন না হলে আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগ নিয়ে প্রশ্ন উঠবে। এদিকে আলোচিত এই হত্যা মামলার তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও 6 মাস সময় দিয়েছে হাইকোর্ট। হুমায়ুন চিশতির রিপোর্ট। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। 14 বছর পার হলেও শুরু হয়নি নির্মম এ হত্যাকাণ্ডের বিচার। থানা পুলিশ, ডিবি থেকে মামলার তদন্ত যায় র্যাবের হাতে। 12.5 বছরেও কোনো কুলকিনারা করতে পারেননি তারা। 24-এর গণ আন্দোলনের রাজনৈতিক পট পরিবর্তনের পর ওই বছরের অক্টোবরে পিবিআই প্রধানের নেতৃত্বে 4 সদস্যের উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করে দেন হাইকোর্ট। 3 বার সময় বাড়ানোর পরও তদন্ত শেষ করতে পারেননি তারা। বর্তমানে যারা টাস্কফোর্সের দায়িত্বে আছেন তারা আমাকে যেটা বলেছেন যে ঘটনার সঙ্গে সঙ্গে কার আলামত, ঘটনার সঙ্গে সঙ্গে সম্পৃক্ত এবং তৎকালীন সময়ে এমনকি সিডি, যেগুলো খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কোনো মামলার তদন্ত কাজ শেষ করার জন্য, তার কোনো কিছু তাদের অ্যাক্সেস নেই। তারা নিরন্তর চেষ্টা করছেন যে ওই সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা শুরুতেই তদন্তকারী কর্মকর্তা, তদন্ত সংস্থার সঙ্গে দায়িত্বে ছিলেন, রাজনৈতিক ব্যক্তি ছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে অ্যাক্সেস করার জন্য তারা সেটা পাচ্ছেন না বলে আমাকে জানিয়েছে। বাদীপক্ষের আইনজীবী বলছেন, এই ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটন করতে না পারা দেশের বিচার ব্যবস্থার বড় ব্যর্থতা হিসেবে প্রমাণিত হবে। তদন্তকারীদের গাফিলতি খুঁজে পেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করা হবে বলেও জানান তিনি। অদক্ষতার কারণেই হোক আর রাজনৈতিক প্রভাবের কারণেই হোক, এই ধরনের ঘটনাকে যদি মার্জনা আকারে দেখা হয়, শেষ পর্যন্ত যদি উদ্ঘাটন করা না হয়, তাহলে আমাদের দেশের বিচারিক সিস্টেম, তদন্ত সিস্টেম একটা ফেইলিওর কর্মকাণ্ড হিসেবে প্রমাণিত হবে। ইনভেস্টিগেশন যদি শেষ করতে না পারেন, তাহলে যারা ইনভেস্টিগেশনের কাজের সঙ্গে যুক্ত আছেন, যাদের নেগলিজেন্স আমরা বুঝতে পারবো, তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং ড্র করার দরখাস্ত দেব। এ মামলায় গ্রেফতার 7 জন বিনা বিচারে আটক আছেন জানিয়ে বাদীপক্ষের আইনজীবী বলেন, তাদের জামিনের জন্য আবেদন করবেন তারা। হুমায়ুন চিশতি, ATN বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় হাম ও হাম সন্দেহে 8 শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে একজন নিশ্চিত হামে আক্রান্ত ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে হাম ও হামের উপসর্গ নিয়ে 1564 শিশু আক্রান্ত হয়েছে, যা একদিনের সর্বোচ্চ। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে 143 জন ও সন্দেহভাজন 1421 জন। আর এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা 216। কয়েকদিন ধরে চলা তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। বিকেল 5টার দিকে মুষলধারে নামে, তবে হঠাৎ বৃষ্টিতে বিড়ম্বনায় পড়েন অফিস শেষে বাসায় ফেরা কর্মজীবীরা। যানবাহন সংকটে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে তাদের, তবে অনেকেই বৃষ্টিতে আনন্দ নিয়ে ভিজতেও দেখা যায়। এদিকে সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। এরপর দুপুরের দিকে কিছু এলাকায়
ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরির শঙ্কা রয়েছে। বজ্রপাতে দেশের বিভিন্ন স্থানে 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 জন। গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলায় বজ্রপাতে এক শিশুসহ 4 জনের মৃত্যু হয়েছে। বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এবং সাঘাটা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার ফুয়াদ, রাফি ও মিজান এবং সাঘাটা উপজেলার নম্বর আলী। এ ঘটনায় আহত হয়েছেন একই এলাকার শামীম। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল 4টার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ওই 2 তরুণ ও শিশু বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়েছিলেন। হঠাৎ তাদের উপর সরাসরি বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। পৃথক বজ্রপাতের ঘটনায় মারা যান নম্বর আলী। এছাড়া বজ্রপাতে সিরাজগঞ্জের তারাস ও রায়গঞ্জে 2 জন, নাটোরের সিংড়ায় 1 জন, জামালপুরের মেলান্দহে 1 জন, বগুড়ার গাবতলীতে 1 জন এবং পঞ্চগড়ের অটোয়ারিতে 1 জন নিহত হয়েছেন। প্রায় 2 মাস ধরে ইরানের সঙ্গে চলা যুদ্ধের অবসান ঘটাতে পাকিস্তানের মধ্যস্থতায় একটি শান্তি আলোচনার চেষ্টা চলছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তেহরানের বর্তমান অবস্থান আলোচনার জন্য যথেষ্ট ইতিবাচক নয়। হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে সরানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। এর জবাবে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, আবার আগ্রাসন হলে প্রত্যাশার চেয়ে ভয়াবহ পাল্টা হামলা করা হবে। আরও জানাচ্ছেন মাসুদ রানা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবং যুদ্ধ বন্ধে ইসলামাবাদে আলাদাভাবে 2 পক্ষের সাথে দফায় দফায় আলোচনা করছে পাকিস্তান। দীর্ঘদিনের উত্তেজনা ও প্রায় 2 মাস ধরে চলা যুদ্ধের পর আলোচনা শুরু হলো। বেশ কিছু মৌলিক শর্তে 2 পক্ষে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পারমাণবিক কর্মসূচি, ইউরেনিয়াম মজুদ, হরমুজ প্রণালী, বন্দর অবরোধ ও যুক্তরাষ্ট্রে ইরানে আটকা পড়া অর্থ এবং যুদ্ধ ক্ষতিপূরণ বিষয়গুলো। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমান সফর শেষে রাশিয়া যাওয়ার আগে আবারও পাকিস্তান সফর করবেন বলে জানিয়েছেন তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসাবেই এই কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। শত্রুপক্ষ কোনো ধরনের ভুল হিসাব নিকাশ করলে বা নতুন করে আগ্রাসন চালালে প্রত্যাশার চেয়ে বেশি ভয়াবহ পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, ইরানের সশস্ত্র বাহিনী শক্তিশালী ও বুদ্ধিদীপ্ত। নীরবতা কোনোভাবেই তাদের দুর্বলতা নয়। এই সংযম যে কোনো মুহূর্তে নারকীয় ঝড়ে রূপ নিতে পারে। হোয়াইট হাউসে নৈশভোজে গুলিবর্ষণের ঘটনার পর ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক জরুরি সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে কোনো কিছুতে আটকাতে পারবে না। তবে হামলার সাথে ইরানের সম্পৃক্ততা নেই বলেও মন্তব্য করেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক পণ্য সরবরাহে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে, যা একটি সম্ভাব্য মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে। জাতিসংঘের প্রজেক্ট সার্ভিসেস অফিস এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন সংবাদ সংস্থা আল জাজিরা। মাসুদ রানা, এটিএন বাংলা। আগামী বাজেটে কর ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করা হবে। ব্যবসার সম্প্রসারণ ও রাজস্ব আয় বাড়াতে বিনিয়োগ উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করা হবে বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজস্ব ভবনে পোশাক শিল্প খাত ও তার সহযোগী সংগঠনের সাথে প্রাক বাজেট আলোচনা সভায় একথা বলেন তিনি। তরিক ইসলামের রিপোর্ট। 2026-27 অর্থ বছরের বাজেট প্রণয়নের পূর্বে আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে পোশাক শিল্প খাত, অন্যান্য অ্যাসোসিয়েট এবং রেগুলেটরি অথরিটির সাথে অনুষ্ঠিত হয় এই প্রাক বাজেট আলোচনা সভা। বাড়তি ট্যাক্সটা দেওয়া হয়ে থাকে, সেটা কিন্তু পরের বছরে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে না। এই সময় ব্যবসা পরিচালনায় নানান সীমাবদ্ধতার কথা তুলে ধরেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। উঠে আসে রাজস্ব কর্মকর্তাদের অসহযোগিতা ও হয়রানির বিষয়। আমাদের সেক্টরের ট্যাক্স হচ্ছে, কর্পোরেট ট্যাক্স হচ্ছে 12%,
তো কোনো কারণে বাই মিস্টেক অর বাই ইন্টেনশন যদি কোনোটা এরকম বাদ যায়, যদি ডিসঅ্যালাউ আসলেই হয়, তাহলে ওখানে যেন কর্পোরেট ট্যাক্স যেটা হলো 12% ইম্পোজ করা হয়। রপ্তানির উদ্দেশ্যে একটা স্যাম্পল আমি নিয়ে আসতেছি দেশে, আরেকজন ব্যবহারের জন্য আনছেন অথবা সে এটা দেশে লোকালি বিক্রি করবেন, তার যে ডিউটি আর আমি বাণিজ্যিক উদ্দেশ্যে আনা এই ডিউটি এক হতে পারে না। আমার 3 জায়গায় 3টা ইন্ডাস্ট্রি, তো একটা থেকে আরেকটাতে মাল যায় রাস্তাঘাটে আটকে ভ্যাটের লোকজন ডিস্টার্ব করে, এইটাকে অন্তত দয়া করে বন্ধ করেন। আমরা যারা স্পিনিং মিল করি স্যার, আমাদের আবার ইউডি লাগবে কেন? এটাও এমন, এটার কোনো যথাযথ যুক্তিগত কোনো কিছু হয়নি। তো স্যার এটা উঠাই দিলে আমরা মনে করি ভালো হবে। এ সময় বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, ব্যবসা সহজীকরণে ওয়ান স্টপ সেবা ও অনলাইন সেবা নিশ্চিতে কাজ করছে সরকার। নন ট্যারিফ ব্যারিয়ার সেগুলোকে কতটুকু রিমুভ করা যায়, যেগুলো যৌক্তিক লোকাল প্রোডাকশনকে হ্যাম্পার না করে যৌক্তিক যতটুকু ইন্টারভেনশন করা সম্ভব, যাতে এটা একটা স্ট্রাকচারে থাকে। আমাদের পলিসি কন্টিনিউটি এবং ফ্যামিলিয়ারিটি যে ইস্যুটা, সেই ইস্যুটা আমরা নিয়ে আসার চেষ্টা করছি। আর এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসা সহজীকরণে রাজস্ব ব্যবস্থাকে ডিরেগুলেশন করা হবে। যুগের পর যতবার এক্সপায়ার হচ্ছে ততবার বলছেন আরো দিতে হবে। তো এটা একটা রেসপাইট লাগবে। এবং এখন যেহেতু দুনিয়ার আইটি ছাড়া চলে না, এবং আইটির ব্যবসা, কম্পিউটার রিলেটেড ব্যবসা, এটা জিডিপির বড় একটা পার্সেন্টেজ, এটাকে ট্যাক্সের বাইরে রাখাটা কতটুকু যৌক্তিক হবে, এটা আপনারা দয়া করে চিন্তা করবেন। আগামী জুনে উত্থাপিত হতে যাচ্ছে 2026-27 অর্থ বছরের বাজেট, যেখানে বাজেটের সম্ভাব্য আকার হতে পারে 9 লাখ কোটি টাকার বেশি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা নিতে গিয়ে হত্যার শিকার নাহিদা সুলতানা বৃষ্টির গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। মাদারীপুরে তার বাড়িতে ভিড় করছেন স্বজন ও প্রতিবেশীরা। এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। দ্রুত বৃষ্টির মরদেহ খুঁজে বের করে দেশে আনার দাবি স্বজনদের। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মাদারীপুর থেকে এসআর শফিক স্বপনের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। 2025 সালের 12 আগস্ট উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান বৃষ্টি। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছিলেন তিনি। সর্বশেষ 16 এপ্রিল পরিবারের সঙ্গে তার যোগাযোগ হয়। এরপর থেকেই নিখোঁজ হন মেধাবী এই শিক্ষার্থী। শনিবার সকালে বৃষ্টির এক সহপাঠীর মাধ্যমে মৃত্যুর খবর জানতে পারেন স্বজনরা। এরপর থেকেই বৃষ্টির গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুরে চলছে শোকের মাতম। জহিরুদ্দিন আকন ও আলভি বেগম দম্পতির মেয়ে বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। মেধাবী এই শিক্ষার্থীর এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। স্বজনদের অভিযোগ, তার সহপাঠীর মরদেহ পাওয়া গেলেও বৃষ্টির মরদেহের সন্ধান এখনো মেলেনি। এই নৃশংস হত্যার সাথে জড়িত হাশেম নামের একটি লোক অ্যারেস্ট হয়েছেন। এত বড় একটি দেশে এমন নৃশংসভাবে হত্যা, এটা আমরা কখনোই আশা করি নাই। যত তাড়াতাড়ি সম্ভব আমার বোনের লাশ যেন তার পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। আরে কি জন্য মারলো বা কারা মারলো এর বিচার চাই, আর যেন লাশটা যেন দেশে আসে। পরিবারের পক্ষ থেকে মরদেহ আনার বিষয়ে আবেদন করলে বিষয়টি দূতাবাসের মাধ্যমে সমন্বয় করে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এই লাশটি বাংলাদেশে আমাদের এই মাদারীপুরে আনার জন্য একটা প্রসিডিউর ব্যাপার আছে, আবেদন করতে হবে। আমরা এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করব। ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও গ্রামবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আসছে বাজেটে তামাক পণ্যের কর কার্যকরভাবে বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, সহজলভ্যতার কারণে তরুণ জনগোষ্ঠীর মধ্যে তামাক ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তরুণদের নিরুৎসাহিত করতে আসন্ন বাজেটে তামাক পণ্যে কর আরোপের প্রয়োজনীয়তা শীর্ষক গোলটেবিলে তিনি এসব কথা বলেন। স্কুল কলেজের আশেপাশে 100 গজের মধ্যে তামাক পণ্য যাতে বিক্রি না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন প্রতিমন্ত্রী। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক বেসরকারি সংস্থা আয়োজিত এই গোলটেবিল বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আক্তার। দেশে প্রতিবছর তামাকজনিত রোগে প্রায় 2 লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে, যা মোট মৃত্যুর প্রায় 18%।
প্রাথমিক শিক্ষাঙ্গনে আমরা ইতিমধ্যে ব্যবস্থা করছি প্রত্যেকটা স্কুলে 100 গজের ভেতরে সিগারেট বা এই ধরনের কোনো পণ্যর বিক্রেতা যেন বসতে না পারে, এবং এখানে প্রত্যেকটি লোকাল থানাকেও আমরা এই দায়িত্ব দিব, যখনই থানাকে জানানো হবে থানা যেন অগ্রাধিকার দিয়ে এটা ব্যবস্থায় যায়। এবার অর্থ সংবাদ। বাংলাদেশের জটিল কর ব্যবস্থা এবং প্রশাসনিক দুর্বলতাকে বিনিয়োগের বড় বাধা হিসেবে মন্তব্য করেছেন দেশি বিদেশি অর্থনীতিবিদ ও নীতি নির্ধারকরা। বিনিয়োগ বাড়াতে কার্যকর ও পূর্ব অনুমানযোগ্য রাজস্ব নীতির ওপর জোর দেন তারা। রাজধানীর গুলশানে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক বৈঠকে এ গুরুত্ব তুলে ধরা হয়। আলোচনায় অংশ নেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর এবং যুক্তরাষ্ট্র, জাপান, ভারত সহ 7টি দেশের প্রতিনিধিরা। বক্তারা কর ব্যবস্থা সহজীকরণ, রাজস্ব প্রশাসন উন্নয়ন এবং সুশাসন জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। It's so important to have a reform of the tax system as a whole, and maybe a couple of things that I would like to highlight in that respect. Broaden the tax base, modernize the tax policies, improve tax predictability, public expenditure, prioritize economic projects which has high economic returns, whether it's infrastructure, human, and so on. এ পর্যায়ে আন্তর্জাতিক সংবাদ। ভারতের অন্যতম প্রখ্যাত আলোকচিত্রী রঘু রায় মারা গেছেন। রোববার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 83 বছর। তার ছেলে আলোকচিত্রী নিতিন রায় জানিয়েছেন, গত 2 বছর ধরে তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যেসব আলোকচিত্রী আলোচিত ছিলেন তাদের মধ্যে রঘু রায় ছিলেন অন্যতম। ভারতের দ্য স্টেটমেন্ট পত্রিকার প্রধান আলোকচিত্রী সাংবাদিক হিসেবে তিনি মুক্তিযুদ্ধের সময় ভারতের আশ্রয় শিবির ঘুরে ঘুরে উদ্বাস্তু বাংলাদেশিদের অবর্ণনীয় কষ্টের জীবনযাত্রা তুলে ধরেন। তার তোলা ছবিগুলো একদিকে যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অমূল্য দলিল হয়ে আছে, তেমনি সেগুলো ব্যক্তিগতভাবে তাকে আলোকচিত্রী হিসেবে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নয়াদিল্লিতে রঘু রায়ের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এবার খেলার খবর। নিউজিল্যান্ডকে টি-20 সিরিজেও হারাতে চায় বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক লিটন দাস জানান, তাদের লক্ষ্য বিশ্বকাপের জন্য নিজেদের কম্বিনেশন ধরে রাখা। আর নিউজিল্যান্ডের অধিনায়ক বলেন, ওয়ানডে সিরিজ হারলেও টি-20 জিতে সেই পরাজয়ের প্রতিশোধ নিতে চান তারা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সোমবার দুপুর 2টায় শুরু হবে খেলা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন ইরফানুল হক। ওয়ানডে সিরিজে দাপুটে সাফল্যের পর আত্মবিশ্বাসে টগবগ করছে বাংলাদেশ দল। সেই আত্মবিশ্বাস পুঁজি করে এবার টি-20তেও জয়ের ধারা ধরে রাখতে চায় লিটন দাসের দল। অভিজ্ঞ আর তরুণদের মিশেলে ক্রিকেটের ছোট্ট ফরম্যাটেও সাফল্য প্রত্যাশা টাইগারদের অধিনায়ক লিটন দাসের। ওভারঅল ভালো, আমার কাছে মনে হয় যে আমাদের এই সাইডটাতে জেনুইন 6টা ব্যাটসম্যান অলওয়েজ খেলে। সাথে আপনার জানেন রিশাদ এবং শেখ মেহেদি দুজনই ব্যাটিং করতে পারে, এবং পেস বোলারদের ভিতরে সাকিব আছে, সাইফুদ্দিন আছে, সাকলাইনও এখন নতুন জয়েন হয়েছে। তো ওভারঅল খুবই একটা ব্যালেন্স সাইড আমার কাছে মনে হয়। বিশ্বজুড়ে টি-20 ফরম্যাটে দাপিয়ে বেড়াচ্ছে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। এই ফরম্যাটে তারাও বেশ অভিজ্ঞ হয়ে উঠেছে, তাই টাইগারদের বিপক্ষে এই সিরিজে ভালো করতে মুখিয়ে আছে কিউইরা। সংবাদ সম্মেলনে এমনটাই জানান নিউজিল্যান্ডের দলপতি টম লেদাম। I think the experience that we have, guys have been around playing T20 cricket. Everyone loves the format. It's obviously fast, it's fun, plenty of entertainment. So you guys are really looking forward to this series ahead. এদিকে দুপুরে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের টি-20 ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক লিটন দাস ও কিউই অধিনায়ক টম লেদাম। এই ট্রফি জয়ের জন্যই প্রতিদ্বন্দ্বিতায় নামবেন তারা।
ওয়ানডে সিরিজের দাপুটে সাফল্যে পাওয়ায় আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ ক্রিকেট দল। সেই আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে অভিজ্ঞদের নেতৃত্বে টি-20তেও সেই ধারা অব্যাহত রাখবে এমনটাই প্রত্যাশা লিটন দাসের। মাঠের লড়াইয়ে তা কতটা সফল হয় এখন সেটি দেখার বিষয়। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। এশিয়ান গেমস হকির চূড়ান্ত পর্বে উঠেছে বাংলাদেশ নারী দল। ইন্দোনেশিয়ার জাকার্তায় বাছাই পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে তারা 2-1 গোলে হংকংকে পরাজিত করে। এর আগের 2 ম্যাচে বাংলাদেশ 5-5 গোলে চাইনিজ তাইপের সঙ্গে ড্র এবং উজবেকিস্তানকে 3-2 গোলে হারিয়েছিল। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। সাকাহাফং, জোতলাং নাকি তাজিন্ডং, কোনটি দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ? সরকারি নথি বা বই খাতায় তাজিন্ডং সর্বোচ্চ শৃঙ্গ হলেও এর চাইতে উঁচু আরও বেশ কয়েকটি পাহাড় রয়েছে দেশে। এই দ্বন্দ্ব নিরসনে আগামী মে মাসেই সরকার ঘোষণা করতে যাচ্ছে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম। ইতোমধ্যে পরিমাপের কাজও শেষ, আর এটি সম্পূর্ণ হলে বান্দরবানের পর্যটক ও পাহাড় প্রেমীদের সংখ্যা যেমন বাড়বে, তেমনি দেশের নাম ছড়িয়ে পড়বে সারা বিশ্বে। বান্দরবান প্রতিনিধি মিনারুল হকের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। বর্তমানে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বান্দরবানের তাজিংডং, যার উচ্চতা 846 মিটার বা 2776 ফুট। কিন্তু বান্দরবান মিয়ানমার সীমান্তে আরও বেশ কয়েকটি উঁচু উঁচু পাহাড় রয়েছে, যেগুলো উচ্চতা 3000 ফুটেরও বেশি। এর মধ্যে সাকাহাফং 3471 ফুট, জোতলাং 3325, দুমলং 3317 এবং জুগি হাফং 3297 ফুট। তাছাড়া এরকম 15টির বেশি পাহাড় রয়েছে যেগুলো 3000 ফুটেরও বেশি উঁচু। চলতি শতকের শুরুতে সর্বোচ্চ চূড়া হিসেবে তাজিংডং পাহাড়ের নাম উঠে আসে। তবে প্রযুক্তির উন্নতি ও দেশি বিদেশি টেকারদের অভিযানে এই দাবি নিয়ে বিভ্রান্তি দেখা দেয়, যা দূর করতে দেশের জরিপ অধিদপ্তর গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে পার্বত্য চট্টগ্রামে বেশ কয়েকটি উঁচু পাহাড়ের জরিপ সম্পন্ন করেছে। জিওড মডেলের মাধ্যমে আমরা খুব সহজেই সূক্ষ্মভাবে সর্বোচ্চ পাহাড়ের গড় সমুদ্রতল থেকে উচ্চতা নির্ণয় করতে সক্ষম হব। আশা করি 2 দিনের মধ্যেই আমাদের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের সার্ভের যে কাজটা সেটা আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। তারপর আমাদের যে উদ্বোধন কর্তৃপক্ষের মাধ্যমে এই জিনিসটাকে আমরা প্রজ্ঞাপনের জন্য পাঠাবো। আগামী মে মাসে সরকার ঘোষণা করবে দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম। এতে পার্বত্য এলাকায় পর্যটক ও পাহাড়ি প্রেমীদের সংখ্যা যেমন বাড়বে, তেমনি সারা বিশ্বে ছড়িয়ে পড়বে বাংলাদেশের সুনাম। সর্বোচ্চ পাহাড় চূড়া নির্ধারণের জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে এটি খুবই প্রশংসনীয়, যাতে পর্যটকরা যাতে অবাধে ওখানে চলাফেরা যেতে পারে এবং কোনো ধরনের বাধা বিপত্তি যাতে না থাকে সে ব্যাপারে সার্বিক সহযোগিতা করতে চাই। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। পুলিশ সহ জরুরি সেবায় নিয়োজিত সংস্থার জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে সংসদে। প্রধানমন্ত্রী, বাতিল হলো এমপিদের শুল্কমুক্ত গাড়ি কেনার সুবিধা। সরকারের ব্যয় সংকোচনে আবারও নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। একনেক বৈঠকে 17টি প্রকল্প উত্থাপন। কাল যশোর যাচ্ছেন তারেক রহমান। কমতে শুরু করেছে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানির জন্য অপেক্ষা। পরিবহন ভাড়া বাড়ায় অর্থনৈতিক মন্দার মাঝে চাপে যাত্রীরা। প্রশ্ন ফাঁস নিয়ে গুজব ছড়িয়ে একটি চক্র বিভ্রান্তি সৃষ্টি করছে। শিক্ষামন্ত্রীর ক্ষোভ, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। শিক্ষা কার্যক্রম ডিসেম্বর নাগাদ শেষ করার পরিকল্পনা। হামে মৃত্যু থামছে না, 24 ঘন্টায় 8 শিশুর প্রাণহানি। নতুন করে আক্রান্ত 1500-এর বেশি। এবং তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি। বজ্রপাতে দেশের 6 জেলায় 10 জনের মৃত্যু। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।